আচ্ছা, আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 9 এর মূলত যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলো করব। আচ্ছা, এই চ্যাপ্টারে কয়েকটা টাইপের ম্যাথ আছে, যেমন আমাদের চ্যাপ্টার 8 এ যে সূত্রগুলো পড়ছিলাম ওই সূত্রগুলো দিয়ে লেন্সের অনেকগুলো ম্যাথ আসে। তোমাকে একটা লেন্স দেয়, দিয়ে ওই সেম প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমার চ্যাপ্টার 8 এ যেমন পড়ছিলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, বিবর্ধন, তারপর হচ্ছে এল প্রাইম বাই এল, এই 1/f প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এগুলা দিয়ে তোমাকে অনেকগুলো ম্যাথ দেয়। ওগুলা মূলত আজকে করাবো না, ওগুলা অনেক ছোট ছোট ম্যাথ, ইজি ম্যাথ, নিজেই পারবা। ওটা লেন্সের যখন টেস্ট পেপার সলভ করাবো বা যখন সৃজনশীল করাবো তখন করাবো। আজকে মূলত যেগুলো করব এগুলো হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই চ্যাপ্টারে আমরা যা যা শিখছি নতুন করে সেগুলো রিলেটেড। দেখো, ফার্স্টে যদি আমরা চ্যাপ্টার 9 ম্যাথ, আচ্ছা প্রথমে যদি আমরা সূত্রগুলো দেখি, আবারও বলতেছি চ্যাপ্টারটা শুধু এই চ্যাপ্টারে নিউ যে সূত্রগুলো আমরা পাইছি সেগুলোই এখন বলবো, অন্যান্য সূত্রগুলো হচ্ছে চ্যাপ্টার 8 এর সূত্র। আচ্ছা, একটা সূত্র পাইছি হচ্ছে আমরা প্রতিসরণাঙ্কের a এটা b ইকুয়ালস টু sin i বাই sin r। আচ্ছা, আমাদের প্রথম সূত্রটা হচ্ছে এইটা b ইকুয়ালস টু sin i বাই sin r। এইখানে একটা ঝামেলা লাগে, এখানে এটা কি, এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমি এখানে দিয়ে দিই। এ হচ্ছে হালকা মাধ্যম, তার মানে হচ্ছে কোনো হালকা মাধ্যমের সাপেক্ষে, আমরা মনে আছে এটা থিওরি পড়ানোর সময় বলছিলাম, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মানে যখন হালকা মাধ্যমটা উপরে থাকবে এইরকম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে sin i বাই sin r হবে। বাট যদি এটা আমি এখানে লিখে দিই, যদি b এটা a হইতো তাহলে কিন্তু sin i বাই sin r হইতো না, তখন হইতো হচ্ছে sin i বাই sin r ইনভার্স 1, উল্টাটা হইতো। এটা আমাদের মুখস্থ করব না, এটা আমি বোঝার জন্য বলতেছি, ম্যাথ করার সময় আমরা নিজেরাই বুঝতে পারবো। যখন আমাদেরকে এই সূত্রে ফালাইতে হবে তখন অবশ্যই আমাদের মাথায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে আছে কিনা। যদি ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমে থাকে তখন আমাদেরকে এটা ইনভার্স করতে হবে। সেকেন্ড নাম্বার আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে a এটা b ইকুয়ালস টু এটা b বাই এটা a। ওকে, এখানে উপরে যে থাকবে সে নিচে যাবে, এখানে যে নিচে থাকবে সে উপরে যাবে, সিম্পল। থার্ডে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে a এটা b ইকুয়ালস টু ca বাই cb। এই সূত্রের ক্ষেত্রে যে উপরেরটা উপরে থাকে, নিচেরটা নিচে থাকে, এগুলোর ক্ষেত্রে ঘন হালকার পেঁচালটা বেশি একটা নেই। আবার ঘন হালকার আমাদের ঝামেলাটা লাগে হচ্ছে সংকট কোণের ক্ষেত্রে। সংকট কোণের ক্ষেত্রে a এটা b ইকুয়ালস টু sin থিটা c। যদি আমরা এটা লিখি তখন আমাদেরকে অবশ্যই একটা জিনিস বিবেচনা করা লাগবে, এ হচ্ছে ঘন মাধ্যম। এই সূত্রের ক্ষেত্রে এ হচ্ছে ঘন মাধ্যম, কারণ আমরা পড়ছিলাম এটা তখনই আবির্ভাব হয় যখন আলোক রশ্মি ঘন থেকে হালকাতে যায়। যদি হালকা থেকে ঘনতে যায় তখন কিন্তু সংকট কোণ আবির্ভাব হয় না। তো যদি এটা যদি মনে করো বি এটা এ হইতো, অর্থাৎ হালকা থেকে ঘন হইতো, তখন কিন্তু এটা আমাদেরকে এভাবে লিখতে হইতো 1/sin থিটা c। আমরা আবারও বলতেছি এটা মুখস্থ করব না, মেইন হচ্ছে আমাদের এইটা এন্ড এটা আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, আর একটা পড়ছিলাম আমরা, সেটা ছিল লেন্সের ক্ষমতার জন্য p ইকুয়ালস টু 1/f। এই সূত্রের ক্ষেত্রে কি f হচ্ছে মিটার এককে, কারণ মিটার একক না হলে আমাদের যে ডায়াপ্টার এস এককটা সেটা আসবে না। ওকে, আমরা ম্যাথে চলে যাই।
এই জিনিসগুলো বুঝতে পারলে ম্যাথগুলো আসলে করা অনেক ইজি হবে। নাম্বার 1 ম্যাথ, এটা তুমি পজ করে কোশ্চেনটা আগে খাতায় তুলে নেবা। আমি কয়েক সেকেন্ড সময় দিলাম, পজ করবা ভিডিও দেখার সময়, দেখে খাতার মধ্যে পুরো কোশ্চেনটা তুলে নেবা। কোশ্চেন নাম্বার 1 এটা। আচ্ছা, আমরা এটা সলভে চলে যাই। নাম্বার 1, আচ্ছা আমাদের 1 নম্বরে এখানে বলছে হচ্ছে আমাদের উদ্দীপকে এক্স ও ওয়াই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে। এক্স ও ওয়াই মাধ্যম দ্বয়ের পরম প্রতিসরণাঙ্ক 1.4 এবং 1.5। তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা দেখে সাথে সাথে এটা বুঝে নেব যে আমাদের ওয়াই মাধ্যমটা অবশ্যই ঘন, কারণ এটা 1.5 দেওয়া, এটা অবশ্যই ঘন 1.5, যেহেতু প্রতিসরণাঙ্ক বেশি, পরম প্রতিসরণাঙ্কটা বেশি। তারপর আমাদেরকে বলছে শূন্য মাধ্যমে আলোর বেগ দিয়ে দিয়েছে, এটা দিতেও পারে নাও দিতে পারে, দিলে ভালো, না দিলে আমরা এটা মুখস্থ জানি 3 × 10⁸। আচ্ছা, আমাদের 1 নম্বর কোয়েশ্চেন বলছে হচ্ছে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বের করো। কি বলছে একটু খেয়াল করবা, বলছে ওয়াই মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমরা বুঝতেই পারবো, যখন আমাদেরকে, আমি থিওরি পড়ানোর সময় বলছিলাম যে যেটা ফার্স্টে থাকবে সেটা উপরে যাবে, মানে যার সাপেক্ষে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমাদেরকে বের করতে বলছে। তো ফার্স্টে আমরা লিখবো, এখানে দেওয়া আছে এক্স মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আমি তাড়াতাড়ি লিখতেছি, পরম প্রতিসরণাঙ্ক এটা x = 1.4, আর হচ্ছে ওয়াই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক এটা y = 1.5। ঠিক আছে, এবার আমাদেরকে বের করতে বলতে হচ্ছে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এবার আমরা লিখব ধরি ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এক লাইনে লিখবা, আমি এখানে ভাঙা লিখতেছি। প্রতিসরণাঙ্ক = দেখো কি বলছে, ওয়াই মাধ্যমের সাপেক্ষে, তার মানে ওয়াই উপরে হবে এটা আর এক্স নিচে হবে। ঠিক আছে, এই জায়গায় ভুল করলে কিন্তু, যদি ভুলে এক্স এটা ওয়াই লেখা দাও তাহলে কিন্তু কাটা, পুরো 0 পাবা। এটা খুব খেয়াল রাখতে হবে যে ওয়াই মাধ্যমের সাপেক্ষে, যার সাপেক্ষে অর্থাৎ যে ফার্স্টে সে উপরে, যে লাস্টে সে নিচে, যার প্রতিসরণাঙ্ক বের করতে বলছে সে নিচে থাকবে। তারপর আমি লিখবো উই নো, অর্থাৎ আমরা জানি ওয়াই এটা এক্স = সূত্রটা কি ছিল, এটাগুলো পরম প্রতিসরণাঙ্কের মান দিয়ে দিছে আমাদেরকে। তাহলে এখানে যে উপরে যে নিচে সে উপরে যাবে, যে উপরে সে নিচে যাবে। আমাদেরকে এই দুইটার মান তো আমরা জানি, এটা x হচ্ছে 1.4, এটা হচ্ছে 1.5, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.93। আর আমরা জানি যে ইয়ার প্রতিসরণাঙ্কের কোনো একক হয় না। বুঝতে পারছি? ডান। এরপর আমাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এক্স মাধ্যমের বেগ বের করো। আচ্ছা, ওকে, আমাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন বলছে হচ্ছে এক্স মাধ্যমের বেগ নির্ণয় করো। এখন আমরা যদি আগের পেজে যাই, বেগের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে, দেখো আমাদের আগের পেজে যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে a এটা b = CA/CB। তো আমাদের এটা হচ্ছে মেইন সূত্রটা। আমাদেরকে এখন বলছে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আমাদেরকে কোশ্চেন একটা হিন্ট দিছে, কিন্তু যে দেওয়া আছে শূন্য মাধ্যমে আলোর বেগ C0 = 3 × 10⁸ ms−1। আমাদেরকে কোশ্চেনে এটা দিয়ে দিছে।
আচ্ছা, এখন যেহেতু শূন্য মাধ্যম আসলে প্রতিসরণাঙ্ক 1ই হয়, সো ওভাবে আমাদের আসলে বের করার প্রয়োজন পড়বে না আলাদা করে, যেমন আমরা এখানে y মাধ্যমের সাপেক্ষে বের করছি, বাট আমরা তাও বুঝার সাপেক্ষে বের করব একবার। যদি আমি লিখি, আমরা জানি শূন্য মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, থিওরি পড়ানোর সময় বলছিলাম এটা নট ইকুয়ালস টু 1, আর আমাদেরকে এখানে x মাধ্যমের বলছে, তাহলে x মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক আমাদেরকে দিয়েই দিয়েছে, এটা x ইকুয়ালস টু 1.4। ওকে, তাহলে আমরা যদি সূত্রে নিয়ে যেতে চাই, তার মানে আমাদেরকে যেহেতু বলছে x মাধ্যমের তাহলে আমাদের x মাধ্যমের প্রতিসরণাঙ্কটা লাগবে। তাহলে আমরা যদি লিখি শূন্য মাধ্যমের সাপেক্ষে x মাধ্যমের প্রতিসরণাঙ্ক কিসের সাপেক্ষে বললাম? শূন্য মাধ্যম, তাহলে নট উপরে, আর x ইকুয়ালস টু কি বলছিলাম, এটা x বাই এটা নট। এইবার দেখো 1.4 বাই 1 ইকুয়ালস টু 1.4। এই কারণে অনেক গাইডে দেখবা বা আমাদের অ্যান্সার শিটে দেখবা, আমরা যখন শূন্য মাধ্যম বলে তখন যে মাধ্যমটার সাথে তুলনা করা হয় ওই মাধ্যমটা পরম প্রতিসরণাঙ্কের মানটাই ধরে নিই। এই পার্টটা আমরা এক্সট্রা করি না। এই পার্টটা আমি তোমাকে ক্যান করাইলাম, তোমার জন্য বোঝার সুবিধা হয় আমরা কিভাবে এটা পাই। আচ্ছা, যেহেতু এটা পেয়ে গেছি, সেহেতু আমাদের সূত্রে ফেলাইতে এখন বেগের সূত্রে ফেলাইতে ইজি হবে। তাহলে আমরা লিখব ধরি x মাধ্যমে বেগ ইকুয়ালস টু cx। তাহলে আবার হচ্ছে আমরা জানি যে এটা এটা বের করলাম আমরা ইকুয়ালস টু সি নট বাই CA। যেহেতু CA বের করতে বলছে, তাহলে CXX, যেহেতু CX বের করতে বলছে, CX এখানে সি নট বাই এটা x ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 10 to the power 8 by 1.4 equals to 2.14 into 10 to the power 8 ms inverse 1। আমাদের অ্যান্সার পেয়ে গেছি। লাস্টেতে লিখবো x মাধ্যমে আলোর বেগ 2.14 into 10 to the power 8 ms inverse 1। ইজি একটা জিনিস। এখন এখানে অনেক এটা তো ইজি ছিল, বাট আমি এখানে কিছু কথা বলি। যদি আমরা এখানে ভুল করতাম, মনে করো ফার্স্ট এটা করানোর সময় যেটা বলছিলাম, যে যদি এখানে x এটা নট মানে x মাধ্যমের সাপেক্ষে যদি শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতাম, তাহলে কিন্তু এই অ্যান্সারটা আমাদের ভুল আসতো। যদি আমরা এটা করতাম যে x মাধ্যমের সাপেক্ষে এটা যদি করতাম, তখন কিন্তু আমাকে সূত্রটা পাল্টে যেত, cx বাই সি নট লেখা লাগতো। অর্থাৎ খুব সাবধান থাকতে হবে প্রতিসরণাঙ্ক কোনটার সাপেক্ষে কোনটা ধরতেছি আর সূত্র কিভাবে ফলাইতেছি সেটার জন্য। আচ্ছা, 3 নম্বরে আমাদেরকে বলছে হচ্ছে x ও y মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি কত কোণের বেশি আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, এই টাইপের যখন ম্যাথগুলো দেখবে, যখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথাটা উঠবে, তখনই আমাদেরকে সংকট কোণ আর আপতন কোণের বিষয়টা কনসিডার করতে হবে। আমরা যদি একটু থিওরি রিভাইজ করে ট্রাই করি, সংকট কোণ কি ছিল? যে আপতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, তার মানে 90 ডিগ্রি কোণ প্রতিসরণ কোণ উৎপন্ন হয়। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানি কি ছিল? 90 ডিগ্রির বেশি যদি হয়ে যায়। তাহলে আমরা যদি সংকট কোণটা বের করে আপতন কোণের সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কি না। আচ্ছা, দেখি কি হয়। 3 নাম্বার। তাহলে আমরা দেখো, আগে ম্যাথটা করার আগে একটু ভিজুয়ালাইজ করা উচিত যে কিভাবে করব।
আমাদের যেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলছে, সেহেতু আমাকে ফার্স্ট অফ অল আপতন কোণটা আমরা কিন্তু এখানে দেওয়া নেই, এই জিনিসটা দেখতে হবে। যেসব ম্যাথে আপতন কোণ দেওয়া থাকে ওইসব ম্যাথের ক্ষেত্রে আমরাও সেটা আরেকভাবে করতে পারবো, বাট এই ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে যেটা বলছে যে এক্স ও ওয়াই মাধ্যমে বিভেদন আলোকরশ্মি কত কোণের বেশি হলে কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এখানে জাস্ট আমাদেরকে এক্সাক্ট ভ্যালুটা চায় নাই বা কি ঘটনা ঘটছে সেটাও চায় নাই, আমাদেরকে বলছে কত কোণের বেশি আপতিত হলে। আর আমরা জানি যে অবশ্যই সংকট কোণের বেশি আপতিত হলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তার মানে হচ্ছে আমি ম্যাথটা করার আগেই আমাকে ভেবে নিতে হবে যে আমার এই ম্যাথের লক্ষণ হচ্ছে সংকট কোণ বের করা, অর্থাৎ থিটা সি বের করতে হবে। এটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। ওকে, এবার আমরা সংকট কোণ বের করি। ফার্স্টে আমরা করব, দেওয়া আছে সেম আমি আর বাংলাগুলো লিখলাম না। এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.4, ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। এখন আমি সূত্রগুলো লেখার সময় বলছিলাম যে সূত্রটা হচ্ছে এ ইটা বি ইকুয়ালস টু সাইন থিটা সি। আর এই সূত্রের ক্ষেত্রে যেটা বলছিলাম যে সব সময় অলওয়েজ এ হবে ঘন, এ যদি ঘন না হয় তখন আমাদেরকে এটা 1/, করতে হবে। তা আমরা পেঁচালে যাব না, সবসময় ঘনটাই নেব। যেহেতু এই ঘন হবে সেহেতু আমাদের এই ম্যাথের সাপেক্ষে বা এই ম্যাথের ক্ষেত্রে অবশ্যই যখন প্রতিসরণাঙ্ক বের করবো এটার সাপেক্ষে এটার ঘনমাধ্যমটা উপরে থাকা লাগবে। আর এই ম্যাথে ঘনমাধ্যমটা কি? এই ম্যাথে ঘনমাধ্যমটা হচ্ছে ওয়াই মাধ্যম। তাহলে আমাদেরকে বের করতে হবে কি ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক y eta x equals to eta x by eta y। আমার eta x হচ্ছে 1.4 আর eta y হচ্ছে 1.5। ক্যালকুলেটরটা এটা আসে হচ্ছে 1.4 by 1.5, 0.933। এটা কিন্তু আমরা ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমেরটা বের করে নিছি। এইবার আমরা একটা লাইন লিখতে হবে, এটা না লিখলে একটা নাম্বার কাটা খাওয়া। লাইনটা হবে সংকট কোণের থিটা সি এর মানের জন্য প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে যাবে। এটা আমরা কেন লিখবো, আমাদেরকে তো একটা এক্সপ্লেনেশন দিতে হবে যে আমরা কেন থিটা সিটা বের করতেছি। আন্দাজে তো থিটা সি বের করার কথা না। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা, যে ধরি সংকট কোণ থিটা সি এর মানের জন্য প্রতিসরিত মাধ্যমদ্বয় বিভেদ তল ঘেঁষে যাবে। আমরা ধরে নিছি, যাবে কিনা আমরা জানি না, বাট সংকট কোণ যেহেতু হয় তাহলে অবশ্যই যাবে। যাবে নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এটা আমরা বুঝতে পারবো। বাট আমাদের এই ম্যাথে জানি কি চাইছিল হচ্ছে, কোয়েশ্চেনটা আবার দেখবা, ম্যাথে বলছে হচ্ছে কত কোণের বেশি। তার মানে আমাকে থিটা সি এর কোণের থিটা সিটাই বের করতে হবে, যে থিটা সি এর বেশি হলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানেই করে দিই। আমরা জানি, অর্থাৎ আমরা কি জানি, y eta x equals to sin theta c। তাহলে থিটা সি হচ্ছে সাইন এই পাশে পাঠা দিলে হয়ে যায় সাইন ইনভার্স, আর y এটা x এর মান হচ্ছে 0.933। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 5 দিয়ে সাইনে দিবা সাইন ইনভার্স 0.933। কয়টা 3? দুইটা 3 নিলাম।
তাহলে অ্যান্সার হচ্ছে 68.907 ডিগ্রি। এর মানে কি? আমরা কিন্তু ফার্স্টে লিখে দিছি যে থিটা সি এর মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভব তল ঘেঁষে যাবে। এর মানে হচ্ছে যে থিটা সি 68.907 অর্থাৎ সংকট কোণ 68.907 অর্থাৎ আপতন কোণ, সংকট কোণ কি আপতন কোণেরই তো মান। তাহলে এই আপতন কোণের মানের জন্য প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যাবে অর্থাৎ বিভব-তল ঘেঁষে যাবে। আচ্ছা, তার মানে কি? যেহেতু এই অ্যাঙ্গেলে গেলে 90 ডিগ্রি মানে বিভব-তল ঘেঁষে যাবে, অর্থাৎ এটা থেকে যদি আরেকটু বেশি হয়ে যায় তাহলে এটা পূর্ণবন্ধনী প্রতিফলন হয়ে যাবে না? কিছুটা ক্যাচ করতে পারতেছো? যেহেতু এই 68.907 ডিগ্রি মানের জন্য আপতন কোণের মানের জন্য এটা বিভব-তল ঘেঁষে যায়, তার মানে কি? যদি 69 হয়ে যেত তাহলে কি হইতো? এই 90 ডিগ্রি থেকে একটু বেশি হয়ে যেত না, মানে 91 ডিগ্রি হয়ে যেত না? মনে করো জাস্ট ভাইবা নাও 91 ডিগ্রি হয়ে যেত। 91 ডিগ্রি হলে কি হবে? এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই পাশে চলে যাবে, আবার মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এভাবে আমাদের ম্যাথ শেষ। এই 3টা ম্যাথ যদি ভালো করে বুঝো বাকি ম্যাথগুলো পুরো পানির মতন ইজি হবে। এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই যে আমি এখানে y এটা x ইকুয়ালস টু এটা দিয়ে করছি y মাধ্যমের সাপেক্ষে x মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সেম সূত্র পড়ানোর সময় যেটা বলছিলাম যে যদি y এটা x, তার মানে আমরা তো মাত্র এটা দিয়ে করলাম যে y এটা x ইকুয়ালস টু সাইন থিটা সি, এটা দিয়ে করলাম না? তাহলে এখানে কি ছিল? y কিন্তু ঘনটা ছিল। বাট ভাইয়া তুমি জিজ্ঞেস করছো ভাইয়া আমার এটা বের করতে মন চাইতেছে না, আমি x এটা y দিয়ে করব। এখানে কিন্তু x হালকা, যখন আমরা এটা দিয়ে করব তখন কিন্তু আমাদের 1/sin থিটা সি ইউজ করা লাগবে। এখন এটা যে কারেক্ট এটা বুঝবো কিভাবে? আসলে প্রমাণ করি। x এটা y এর মান কিন্তু আমরা প্রথম আচ্ছা বের করে নিই না, x এটা y, আচ্ছা y এটা x বের করছিলাম। আচ্ছা আমরা x এটা y বের করি না, x এটা y বের করি। আসো x এটা আচ্ছা পাশে বের করে নিই। x এটা y ইকুয়ালস টু এটা y বাই এটা x, এটা y হচ্ছে আমাদের 1.5 বাই হচ্ছে 1.4 ইকুয়ালস টু হচ্ছে 1.07142। তাহলে আমরা যদি এই মানটা এখানে নেই, আচ্ছা আগে প্রতিস্থাপন করে নিই। প্রতিস্থাপন করলে কি হবে বলো তো? এখানে থাকবে 1, এটা হবে সাইন থিটা সি, তো তোমার জন্য ভাঙ্গাই করে দিতেছি। তাহলে এটা ইন্টু সাইন থিটা সি ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি শুধু থিটা সি এর মানটা রাখতে চাই তাহলে থিটা সি ইকুয়ালস টু এটা ওদিকে চলে যাবে, তাহলে 1/x এটা y, এখানে কি ছিল? সাইন, আচ্ছা এভাবে লিখি সাইন ইনভার্স 1/x এটা y। তাহলে এটাকে যদি আমরা লিখি সাইন ইনভার্স 1/, এটার মান কত বের করলাম? 1.07142। এইটার মানও ঠিক সেমই আসবে। এই দেখো সাইন ইনভার্স 1/1.07142, 68.96, এক্সাক্ট সেম ভ্যালু। তার মানে হচ্ছে আমি ওটা কেন দেখাইতেছি, এটা দেখাইলে দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে তুমি অনেক বেশি কনফিউজ হয়ে যেতে পারো, আর একটা হচ্ছে তোমার বেসিকটা সেই লেভেলে বিল্ড আপ হইতে পারে। বেসিকের জন্য দেখাইতেছি এটা। এভাবে করতে পারো, না করতে পারো, তোমার ইচ্ছা। আমি দুইটা উপায় দেখাই দিলাম, এটাও দেখাই দিলাম যেন ভুল না হয়। অনেকে করাটা কি ম্যাথ শুরু করার সময় ওটাতে নিতে ভুলে যায়, এটাতে দিয়ে দেয়। এটা মনে করো একটা ম্যাথ দিল যেটাতে গতে তোমাকে এটা বের করতে বলছে, ঘতে তোমাকে এই সেম জিনিসটাই বলছে যে থিটা সি এর মান বের করতে বলছে। অনেকে করাটা কি ভুলে যায় এটা করতে। বাট যখন তোমার এরকম যদি হয়, মন চায় যে আমি এটা দিয়েই করবো, এই দুইটা লাইন বাড়াবো না, তখন এই জিনিসটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1/sin থিটা সি করে নেবা, তখন আমরা এক্সাক্ট সেম একদম রাইট যে ভ্যালুটা, কারেক্ট ভ্যালুটা পাবো। এই 3টা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট ছিল। এই 3টা ম্যাথ বুঝলেই মোটামুটি সব ম্যাথই হালকা পাতলা বোঝা যায়। আমরা যদি পরের ম্যাথে যাই, এগুলো আমি এখন শর্টকাটও করাবো খালি। দেখো পরের যে ম্যাথটা আমি দিলাম, তুইলা নিবা।
আচ্ছা, পজ করে তুলে নিও। পরের ম্যাথে আমাদেরকে বলছে একটা আলোক রশ্মি গ্লিসারিন হতে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে 40 ডিগ্রি কোণে আপতিত হলো। বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক আমাদেরকে দিয়ে দিছে 1.6। কিসের সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তার মানে আমাদেরকে কিসের মান দিছে? এইটা গ্লিসারিনকে আমরা জি ধরলাম, এইটা জি ইকুয়ালস টু 1.6, এটার মান দিয়ে দিছে আমাদেরকে। আর বলছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸। আচ্ছা, ক নম্বর কোশ্চেন বলছে হচ্ছে গ্লিসারিনের বেগ কত, গ্লিসারিনে আলোর বেগ কত। তাহলে যেহেতু, আচ্ছা আগে লিখি কোশ্চেন নাম্বার 2 গ নাম্বার। আচ্ছা, আমাদের গ নাম্বারে বলছে হচ্ছে গ্লিসারিনের আলোর বেগটা বের করতে। আচ্ছা, তো গ্লিসারিনের আলোর বেগ কিভাবে বের করবো? আসলে আমাদের দেখা লাগবে কি কি দিয়ে দিছে। আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে আপতন কোণ দিছে কোশ্চেনে, বাট আমাদের এখানে আপতন কোণের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি বেগের যে সূত্র, ওই সূত্রে আপতন কোণ দরকার নাই আপাতত। আচ্ছা, তো আমি আর এখন থেকে আর বাংলা লিখবো না, বাংলাগুলো লিখবা তুমি। আমাদেরকে বায়ু মাধ্যম অর্থাৎ সিএ আলোর বেগ দিয়ে দিছে 3 × 10⁸ (1). আর আমাদেরকে কোশ্চেনে আরেকটা জিনিস দিছে হচ্ছে, সেটা হচ্ছে এ ইটা জি ইকুয়ালস টু, মানে বায়ু সাপেক্ষে গ্লিসারিনের পরম প্রতিসরণাঙ্ক 1.6 দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে লিখব ধরি গ্লিসারিনে আলোর বেগ ইকুয়ালস টু সিজি। আমাদেরকে তো দিয়ে দিছে এইটা জি ইকুয়ালস টু, তাহলে আমরা জানি we know এইটা জি ইকুয়ালস টু CA/CG। এখন তো ইজি, সিজিটা এখানে আসবে, সিএ এখানে, এইটা জি এখানে। সি এর মান জানি আমরা 3 × 10⁸, এইটা জি হচ্ছে 1.6। অ্যান্সার আসবে হচ্ছে 1.875 × 10⁸ mS/1। লাস্টে দিয়ে আমাদেরকে অবশ্যই লিখতে হবে। সুতরাং গ্লিসারিনে আলোর বেগ, আচ্ছা লিখে দিই, সুতরাং গ্লিসারিনে আলোর বেগ ইকুয়ালস টু 1.875 × 10⁸ mS/1। ওকে, ডান। আচ্ছা, আমাদের ঘ নম্বরে যাই আমরা। ঘ নম্বরে আমাদেরকে বলছে হচ্ছে উদ্দীপকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা। সেম আগেরটার মতনই কিন্তু, বাট এইবার আমাদেরকে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আপতন কোণটা দিয়ে দিছে। তা আমি বলছিলাম যখন এমন দিবে তখন আমাদেরকে কম্পেয়ার করা লাগবে। কার সাথে কার কম্পেয়ার করা লাগবে? থিটা সি এর সাথে আপতন কোণের মানটা কম্পেয়ার করতে হবে। এখন বলতো ভাইয়া কেন কম্পেয়ার করতে হবে? কম্পেয়ার করতে হবে এই কারণে, থিটা সিটা কি? থিটা সিটা হচ্ছে বিভেদ তল ঘেঁষে, মানে 90 ডিগ্রি, মানে থিটা সিটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়। বিষয়টা এরকম যে তোমার যে কোনো একটা খারাপ কাজের একটা লিমিট আছে। আমরা বলি না যে তুই লিমিট ক্রস করতেছস। এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সর্বোচ্চ বাউন্ডারিটা হচ্ছে থিটা সি। থিটা সিটা কি জানি? থিটা সিটা হচ্ছে আপতন কোণ। যে আপতন কোণের মানের জন্য 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা সি আবির্ভাব হয়। এই থিটা সিটা কি বললাম? এটা হচ্ছে একটা লাস্ট বাউন্ডারি বা সর্বোচ্চ লিমিট যেটা। এখন যদি এই থিটা সিটা আপতন কোণ থেকে ছোট হয় তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। কি বললাম? যদি আপতন কোণ থিটা সি থেকে বড় হয়, অর্থাৎ থিটা সি যদি আপতন কোণ থেকে ছোট হয়, তাহলে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আমরা থিটা সি দ্বারা কি বের করি? যখন এরকম ম্যাথ দিবে আমরা থিটা সি কেন বের করব? থিটা সিটা কি? এটা হচ্ছে কোন আপতন কোণটা, মানে আপতন কোণের কোন ভ্যালুটা সর্বোচ্চ লিমিট পর্যন্ত যাবে, ওই লিমিটটা ক্রস করলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আমাদেরকে ওই লিমিটটার সাথে উদ্দীপক একটা আপতন কোণ দিবে, ওই আপতন কোণটাকে কম্পেয়ার করতে হবে। যদি লিমিটটা বেশি হয় তাহলে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। যদি আপতন কোণটা বেশি হয়, অর্থাৎ উদ্দীপকে যে আপতন কোণটা দিয়ে দিবে সেটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে।
আশা করি কনসেপ্টটা বুঝছো। চলো এবার আমরা ম্যাথে যাই। আচ্ছা, আমরা আগে জানি আমাদেরকে বের করা লাগবে কি, বের করা লাগবে হচ্ছে থিটা সি। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনে দেখো দিয়ে দিছে, কোশ্চেনে কি দিছে, এ ইটা জি ইকুয়ালস টু 1.6, আমাদেরকে এই মানটা দিয়ে দিছে। আমি কি বলছিলাম মনে আছে, যে যখন সংকট কোণের সূত্র এ ইটা বি ইকুয়ালস টু সাইন থিটা সি, এই সূত্র যখন ফালাবো তখন আমাদেরকে এই মাধ্যমটা ঘন থাকবে, মানে ঘন থেকে ঘন সাপেক্ষে হালকার প্রতিসরণ আঙ্গুল ক্ষেত্রে। বাট এখানে খেয়াল করো, এটা কি ঘন সাপেক্ষে হালকা? না, এটা কি হালকার সাপেক্ষে ঘন। অবশ্যই বায়ু থেকে বায়ু মাধ্যমের তুলনায় গ্লিসারিনের ঘনত্ব অবশ্যই অনেক বেশি। সম্ভবত গ্লিসারিনের ঘনত্ব 800 কেজি মিটার কিউব হবে। না সরি কি বলতেছি, গ্লিসারিনের ঘনত্ব 1600 সম্ভবত। বই একবার চেক করে নিও, মানে বায়ু থেকে অবশ্যই বেশি হবে। যেহেতু বেশি সেহেতু আমাদেরকে সেম আবার লেখা লাগবে, ধরি সংকট কোণ থিটা সি। তুমি চাইলে লিখতে পারো, যেমন কোশ্চেনের জন্য কি বলছিল, উদ্দীপকের ক্ষেত্রে পূর্ণ অনুবর্তন ঘটবে কিনা, এখানে ব্যাখ্যা না লিখলেও হবে, তুমি জাস্ট ধরতে পারো তড়িৎ থিটা কোণ সংকট কোণ থিটা সি, সংকট কোণ ইকুয়ালস টু থিটা সি। তাহলে এ ইটা জি ইকুয়ালস টু, খেয়াল করো আমি এখানে কি 1/sin থিটা সি ইউজ করব, আমি কিন্তু ভুলেও শুধু থিটা সি ইউজ করব না, কারণ কি এই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এটা করার মাধ্যমে আসলে লাভটা কি, আমি দুইটা লাইন স্কিপ করি, আমি আরেকভাবেও দেখাই দিতেছি, জাস্ট এখন সলভটা দেখো। আমাদের এখানে মানটা ছিল 1.6 ইকুয়ালস টু, তাহলে সাইন থিটা সি, তাহলে এটা হয় কি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স কত, 1.6 এর ভ্যালু 1.6 সাইন ইনভার্স 1/1.6, তাহলে আমার মানটা আসে হচ্ছে 38.68 ডিগ্রি। আচ্ছা ওকে, এতটুকু তো করলাম। এইবার আমাদেরকে মেইন জায়গা, আমাদের কোয়েশ্চেনে প্রশ্ন মতে বা দেওয়া আছে, আচ্ছা এখানে লিখি, প্রশ্ন মতে বা দেওয়া আছে আপতন কোণ কি, আপতন কোণ ছিল কত, 40 ডিগ্রি। এর মানে হচ্ছে এইটা হচ্ছে 38.6 যেটা, এটা হচ্ছে দ্য হাইয়েস্ট লিমিট, যে লিমিট পর্যন্ত আপতন কোণটা হলে এটা বিভেদ ত্বরণ ঘেঁষে যাবে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। বাট অ্যাকচুয়াল ঘটনায় কত আপতন কোণটা কত, অ্যাকচুয়াল ঘটনায় আপতন কোণটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে এখানে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অবশ্যই ঘটবে। ওকে, আশা করি বুঝতে পারতেছো। তারপর আমাদেরকে একটা ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যাটা আমি দেখা দিচ্ছি, পজ করে তুলে নেবা। ব্যাখ্যাটা আমরা এভাবে লিখব, তাহলে দেখা যাচ্ছে যে 38.6 ডিগ্রি কোণে কোনো আলোক রশ্মি আপতিত হলে বিভেদ তল বরাবর ঘেঁষে চলে যায়, সুতরাং 40 ডিগ্রি কোণে আপতিত হলে আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অবশ্যই ঘটবে। ওকে, ক্লিয়ার। এখন আমরা এটারই আরেকটা সলভ দেখব, জাস্ট ছোট্ট একটা পার্থক্য দিয়ে সলভটা করব। এখানে আমি লিখি অথবা, এটা জাস্ট ছোট একটা পার্ট, আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিছিল হচ্ছে এইটা জি ইকুয়ালস টু 1.6, আর আমরা এটার জন্য সূত্র লিখছিলাম হচ্ছে 1/sin থিটা সি। তোমার যদি এটা কঠিন লাগে তুমি এভাবে না করে তুমি এইভাবে করবা, যেহেতু এইটা জি, তার মানে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমেরটা দিছে, এটা দিয়ে কিন্তু আমরা থিটা সি লিখতে পারবো না। এই যে থিটা সি, এটা কিন্তু কি হবে, ইনকারেক্ট,
এটাকে ইনকারেক্ট হবে, কারণ হালকা থেকে ঘন। বাট কারেক্ট কখন হবে? কারেক্ট তখন হবে যখন আমরা এটাকে এইভাবে লিখব, জি এটা এ, মানে গ্লিসারিনের সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক। তখন যদি আমরা সাইন থিটা সি লিখি তখন এইটা হবে কারেক্ট। ওকে, তো তুমি যদি এই নিয়মে করতে চাও তোমাকে কি করতে হবে, তুমি জাস্ট আমাকে যে মানটা দিছে এইটা জি ইকুয়ালস টু 1.6, এটা থেকে এটা কিভাবে যাব, জি এটা এ জাস্ট উল্টায় দিব 1/a এটা জি। ঠিক আছে, এই যে 1/a এটা জি, এটা কিন্তু জি এটা এ এর সমান। তুমি চাইলে এটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারো। আচ্ছা, আমি এটা সূত্রে অ্যাড করে দিতেছি। এটা সূত্রতে অ্যাড করে দিলে সুবিধা হবে। কয় নম্বর সূত্র? 4 না 5? আচ্ছা, 6 নম্বর সূত্র দিয়ে এটা হচ্ছে a এটা b ইকুয়ালস টু 1/b এটা a। ওকে, এটা জাস্ট এটা একটা সূত্র যে মানে যেটা এখানে নিচে থাকবে 1/a এর, এখানে যেটা নিচে থাকবে তখন এটা যদি আমরা মানে ভগ্নাংশ আকারে না লিখি এটা উপরে চলে যাবে, এখানে উপরে যেটা সেটা নিচে চলে আসবে। তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো। আচ্ছা, এভাবে আমরা চাইলে এটা বের করে নিতে পারবো। তাহলে এটা কত আসবে? 1/1.6। এটা আসে হচ্ছে 1/1.6 ইকুয়ালস টু 0.625। এইবার তুমি এটা দিয়ে চাইলে এটা করতে পারবা, সাইন থিটা সি। তুমি যদি থিটা সি এর মানটা বের করো সেম মানটাই আসবে, সাইন ইনভার্স 0.625 বলছো কত? সাইন ইনভার্স 0.625, এই দেখো 38.68। মানে ভ্যালু কিন্তু সেমই আসতেছে। যেটা সুবিধা সেটা করতে পারো, যদি ওটা হার্ড লাগে তাহলে এভাবে করবা, বাট এভাবে করলে দুইটা লাইন এক্সট্রা হয় আর কি। ওকে, তাহলে আমাদের সেকেন্ড ম্যাথটা শেষ, আশা করি বুঝতে পারছো।